হাই ফ্রেন্ডস, শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রেন্ডস, এর আগে আমরা আজকে ছুটির দিন, আজকে কিন্তু আমরা পোর্টফোলিও স্টক নিয়ে ডিসকাশন করব। এর আগে আমরা পোর্টফোলিও অ্যালোকেশন করে দিয়েছি সেক্টর ওয়াইজ, ঠিক আছে। ব্যাংক 10%, সফটওয়্যার 12%, ডিফেন্স 10%, রেলওয়ে 10%, রিলায়েন্স গ্রুপ 10%, টাটা গ্রুপ 10%, কেমিক্যাল 10%, অটো অ্যান্সিলারি 5%, রিসাইক্লিং 5%, ওয়াটার রিসোর্স 4%, ট্যুর হোটেল লিকার 5%, ইনফ্রা 5%, হেলথ কেয়ার 4%। আজকে আমরা তাহলে এই যে অ্যালোকেশন, যদি কারোর 1 লাখ টাকা পোর্টফোলিও হয়, সেইভাবে তার 10,000 টাকা একটাতে হবে, প্রত্যেকটাতে ওইভাবে আমরা অ্যালোকেট করব। 10 লাখ টাকার হলে অ্যাকর্ডিংলি আমাদের হবে, যে যেরকম তার থাকবে। কিন্তু এই ডিসিপ্লিনটা মেনটেন করলে আপনি হঠাৎ করে পোর্টফোলিওর মধ্যে বড় সড়ো তেমন আঘাত পাবেন না। তাহলে আজকের ভিডিও শুরু করার আগে কয়েকটা কথা বলি, একটু ঠান্ডা মাথায় ভাবুন। পেসিমিজম, স্কেপটিসিজম এবং ইউফোরিয়া, বর্তমান সিচুয়েশনটা কি চলছে? বর্তমান কন্ডিশনটা চলছে ইউফোরিক স্টেজ। ইউফোরিক স্টেজে কি হবে, 1-2-3 মাসের মধ্যে শেয়ার দেখবেন 1 গুণ 2 গুণ 3 গুণ হয়ে যাচ্ছে, 20% সার্কিট লাগছে। এখন মার্কেটে কিন্তু বহু সেক্টরই বা বহু শেয়ারই এই সিমটমস আছে। সুতরাং আমি বর্তমান কন্ডিশনটাকে বেশ কিছুটা ইউফোরিক স্টেজ হিসেবে গণ্য করব। দ্বিতীয়, এবারে যে কোয়ার্টারলি রেজাল্ট আসছে, মূল যে শেয়ারগুলোর রেজাল্ট আসছে, মানে নিফটি 50-র বড় বড়, যারা হচ্ছে বড় প্লেয়ার টিমের, প্রত্যেকের রেজাল্ট কিন্তু এক কথায় খারাপ আসছে। সফটওয়্যার সেক্টরে রেজাল্ট খারাপ, কিন্তু এস্টিমেটের তুলনায় বেটার, 5 জন মিলে যে এস্টিমেট করছে তার তুলনায় বেটার, তাই কিন্তু তারা একটা র্যালি করাচ্ছে। বাট রেজাল্টস আর পুয়ার। বিশেষ করে রিলায়েন্সের রেজাল্ট দেখার পরে আমি তো অ্যাটলিস্ট, দেখুন, মার্কেট উপরে যেতে পারে, মার্কেট নিচে আসতে পারে, কিন্তু আমার যে যতটুকু নলেজ তাতে মনে হয়েছে রেজাল্টস আর ব্যাড। একই রেজাল্ট, যেমন ধরুন ইনফোসিস দেখেছি, টিসিএস দেখেছি, তারপরে আপনার কি বলে রিলায়েন্স দেখেছি, যতগুলো রেজাল্ট দেখেছি, এলটিআইএম, এলটিটিএস, সব জায়গাতে আমার রেজাল্টটা কিন্তু তত বেশি ভালো মনে হয়নি। আর একটা কথা মাথায় রাখবেন, মার্কেট সেন্টিমেন্ট কিন্তু হেল্প করে বিয়ার এবং বুলেদের। যখন মার্কেট সেন্টিমেন্ট ঠিক থাকে, অর্থাৎ যখন বুল ফেজ চলবে, মার্কেট সেন্টিমেন্টটাকে কিন্তু ওই রকম তৈরি করে রাখা হবে। আবার যখন বিয়ার ফেজ চলবে, তখন দেখবেন প্রচুর নেগেটিভ নিউজ ফ্লো করা হবে। নেগেটিভ নিউজগুলো আগেও ছিল, কিন্তু এখন আর একটু বড় বড় করে শুরু হবে। যেমন ধরুন মাইক্রোসফটের ওই যে প্রবলেমটা শুরু হলো, কালকে রিলায়েন্সের রেজাল্ট খারাপ এসছে। আমার যেটা মনে হচ্ছে, গভর্নমেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে বিভিন্নভাবে সেন্টিমেন্টটা একটু খারাপ হওয়া শুরু করেছে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে রিটেলস ক্যানট টেক পেন। ধরুন যারা বর্তমান মার্কেটে আসছে, তারা তো মার্কেটের এবিসিডি কিছুই জানে না। হঠাৎ করে তারা, যেমন ধরুন, মার্কেট বুঝতে কি লাগবে, চার্ট দেখতে লাগবে, কোম্পানির ফান্ডামেন্টালটা বুঝতে লাগবে। এই দুটো জিনিস না দেখে যদি কেউ শেয়ারে ইনভেস্ট করে, সে ভয় খাবেই। কারণ সে তার নিচও জানে না, সে কত উপরে যাবে কিছুই জানে না।
এবারে চার্টও জানে না, ফান্ডামেন্টাল জানে না, এবারে যখন সেন্টিমেন্ট খারাপ হবে তখন তার শেয়ার নিচে আসছে, সে কিন্তু দুর্বল হয়ে পড়ছে, সে বিক্রি করে দেবে। চার্ট, ফান্ডামেন্টাল, সেন্টিমেন্ট এগুলো ঠিক থাকলে আপনার কনফিডেন্স আসবে, এবং কনফিডেন্স আনবে আরেকটা কি না, শেয়ার মার্কেট সাইকোলজি। এই যে ইউফোরিক স্টেজ চলছে, মিনস রিটেল প্লেয়াররা কিন্তু এগুলো বুঝতে পারবে না। এটা এই সাইকোলজিটা কিন্তু আপনার মনের মধ্যে বিল্ড করতে হবে শেয়ার বাজারে ইনভেস্টর হিসাবে টিকে থাকতে গেলে। এবারে এই এতগুলো জিনিস রপ্ত করতে মানুষের টাইম লাগে, তাই রিটেলার্স ক্যানট টেক পেন। এই কথাগুলো কিন্তু মাথায় রাখবেন। ফ্রেন্ডস দেখুন, আমি কিন্তু কোনো শেয়ার বলছি না, আমি কিন্তু মার্কেটটা শেখানোর চেষ্টা করছি যে শেয়ার মার্কেটের বিজনেসটা কি। শেয়ার মার্কেটের যে অ্যাকচুয়াল বিজনেস, কোনো একটা শেয়ার বলে দিলাম, কিন্তু দ্যাট ইজ নট দ্য শেয়ার মার্কেট। শেয়ার মার্কেট একটা একটা স্টাইলে কাজ করে। এখানে বড় প্লেয়াররা একটা মানে পদ্ধতিতে কাজ করে, সেই সাইকোলজিটা কিন্তু রিটেলার্সদের এগেনস্টে যায়। এবারে আমি যতক্ষণ সেই সাইকোলজি অ্যাডাপ্ট করতে না পারছি ততদিন কিন্তু আমি রিটেল প্লেয়ার, কারণ আমি সবসময়ের জন্য মার খাবো। এনিওয়ে, এবারে ফ্রেন্ডস দেখুন, আমাকে কিন্তু আরেকটা এপিসোড লেগে যাবে, কারণ কি এই পুরো যে অ্যালোকেশন অনুযায়ী শেয়ারগুলো ডিসকাশন করতে, কারণ কি আমি কিছুটা চার্ট দেখিয়ে আপনাদের মানে ডিসকাশন করার চেষ্টা করব। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এইচডিএফসি ব্যাংক। আমার যে 10% অ্যালোকেশন আছে, অর্থাৎ 1 লাখ টাকা 10% মানে 10,000 টাকা, আমার এইচডিএফসি ব্যাংকে আমি দিয়েছি 5,000 টাকা, কারেক্ট? এবারে এইচডিএফসি ব্যাংকের যে 5,000 টাকা, প্রথম বুঝতে হবে যদি মার্কেট সেন্টিমেন্ট খারাপ থাকে ওভারঅল মার্কেট কিন্তু নিচে আসবে। ওভারঅল মার্কেট যদি নিচে আসে তখন কোনো শেয়ারই এখন কেনার দরকার বা কেনাটা উচিত হবে না, আপনি আরেকটু নিচে পাবেন। যদিও একটা জিনিস বোঝার চেষ্টা করুন, এইচডিএফসি ব্যাংকের ক্ষেত্রে যদি আমি বলি, আমি যখন এইচডিএফসি ব্যাংকের অ্যানালাইসিস করব, তাহলে এইচডিএফসি ব্যাংকের আমার লজিক কি কি আছে। প্রথম কথা হচ্ছে শেয়ারটা 2021 থেকে কোনো রিটার্ন দেয়নি ইনভেস্টরদের, নাম্বার ওয়ান লজিক। দ্বিতীয়ত, কোনো না কোনো কারণে শেয়ারটা কিন্তু উপর থেকে 10%-এর উপর নিচে চলে এসছে, ঠিক আছে? মার্কেট সেন্টিমেন্ট যদি ভালো থাকতো তাহলে আমি বলতাম আপনি কেনাকাটা শুরু করতে পারেন। যেহেতু মার্কেট সেন্টিমেন্ট খারাপ, তাই আমি বলবো আরেকটু ওয়েট করে যান। এই লেভেলটা অ্যাটলিস্ট 1540-50 লেভেল পর্যন্ত ওয়েট করুন। আর যদি এইচডিএফসি ব্যাংকের রেজাল্ট ভালো চলে আসে, হয়তো এইচডিএফসি ব্যাংক স্পাইক দিলেও দিতে পারে, কিন্তু সেন্টিমেন্ট খারাপ থাকার কারণে 1540-45 লেভেল থেকে আপনারা অ্যাকুমুলেশন করার চেষ্টা করতে পারেন। তাহলে 1 লাখ টাকাতে 5 লাখ টাকা আমরা কাকে দিয়েছি? এইচডিএফসি ব্যাংকে দিয়েছি। নেক্সট হচ্ছে কাকে দিয়েছি? এই ব্যাংকে দেখুন 10% আমি দিয়েছি ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স। অনেক ফাইন্যান্স কোম্পানি আছে যার জন্য টোটালটা কনক্লুড করা অত্যন্ত ডিফিকাল্ট হবে। নেক্সট যেটা দিয়েছি আইডিএফসি ফার্স্ট ব্যাংক। মেন লজিক, তার ম্যানেজমেন্ট অত্যন্ত ভালো, অত্যন্ত অভিজ্ঞ ম্যানেজমেন্ট। দ্বিতীয়ত, লং টার্মের কথা মাথায় রেখে এবং যেভাবে অন কারেকশন অলরেডি ব্যাংকটা আছে, যেখানটাতে আইডিএফসি ফার্স্ট ব্যাংক, আইডিএফসি ফার্স্ট, যেখানটাতে ব্যাংকিং ইন্ডেক্স, এবারে দেখুন ব্যাংকিং ইন্ডেক্স, ব্যাংক নিফটি টপে আছে, ব্যাংক নিফটি টপে আছে, এইচডিএফসি ব্যাংক টপ থেকে নিচে আছে 15% নিচে, 10-15%। আর আইডিএফসি ফার্স্ট ব্যাংক প্রায় 24-25% নিচে আছে। আপনি এই যে লেভেলটা, এইটার যে লেভেল, এটা কোন লেভেল?
এই লেভেলটাতে একটা সাপোর্ট ভেবে আপনি নিতে হবে। দেখুন, ভয় যখন দেখবেন মার্কেট নিচে আসছে তখন আবার লোকে ভয় পেয়ে যায়, অল্প অল্প করে কিনবেন, অবশ্যই কিনবেন, ঠিক আছে। যদি হতে পারে, যেহেতু মার্কেট সেন্টিমেন্ট খারাপ, এই অবস্থা আসতে পারে, এই লেভেলটাতে এর পরের যে ডাউনটা আসবে তাতে কিন্তু এইচডিএফসি ব্যাংকে, এই আইডিএফসি ফার্স্ট ব্যাংকে কিন্তু আমরা ইনভেস্টমেন্ট করতে পারি। এখানে আমি কত টাকা দিয়েছি? আইডিএফসি ফার্স্ট ব্যাংকে দিয়েছি, আইডিএফসি ফার্স্ট ব্যাংকে দিয়েছি ১,৫০০ টাকা, ১,০০,০০০ ১,৫০০, তার মানে ১০,০০,০০০ ১৫,০০০ টাকা, ঠিক আছে। দেখুন, একটা আমি হচ্ছি বুক, সবসময় যে বুককে ফলো করতে হবে তার কোনো মানে নেই, কিন্তু যখন পড়াশোনাটা করা হবে তখন তো বুকের লেভেলেই পড়াশোনাটা করতে হবে। একটা শেয়ারকে আমি স্পেকুলেটিভলি কিছু পজিশন নেওয়ার কথা বলবো, ধরুন 0.5%। যেভাবে ফাইন্যান্স কোম্পানিগুলো সমস্ত সেক্টরে গভর্নমেন্টের দ্বারা এনকারেজড হচ্ছে, যেমন ধরুন ইরেডা, যেমন ধরুন আইআরএফসি, যেমন ধরুন পিএফসি, সবাই কিন্তু একদম পুরো হাইফাই ভ্যালুয়েশন আছে। কিন্তু এইটাই আর একটা জায়গা, এটারও এটারও মালিক কিন্তু প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, এর মালিকও কিন্তু প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে। এবং সরকার কিন্তু এখানে হোল্ডিং বাড়াচ্ছে, একটু চার্টে দেখিয়ে দিলে ভালো লাগবে। আইএফসিআই ছোট্ট কোম্পানি, ইনভেস্টার কে দেখুন 63 থেকে বেড়ে 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 এখন সরকার হয়ে গেছে কত, প্রায় 72%। এবার দেখুন প্রমোটার কে, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। মার্কেট ক্যাপ কত? মাত্র 17,000 কোটি। যেখানটাতে সমস্ত ইয়েগুলো, ধরুন আজকে যদি আইআরএফসি বলি, লাখ টাকার উপরে ভ্যালুয়েশন, আপনি পিএফসি দেখুন, ইরেডা দেখুন, সব লাখ লাখ টাকার উপরে ভ্যালুয়েশন। এটাতে কিছু একটা সামথিং কুকিং, এটাতে আপনি চাইলে 10-15টা কিন্তু কিনে রেখে একটা এক্সপেরিমেন্ট করতে পারেন, ওকে। আর তাহলে 5 টাকা 6.5 টাকা হয়ে গেল, মানে 6,500 10,000-এর মধ্যে। এরপরে আমি যখন ধরুন জিও ফাইন্যান্সে যাচ্ছি, সেটাও তো আমার ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সের মধ্যে পড়ছে। ধরুন আমি কালকে যে ভিডিওটা বলেছি যে বাজাজ ফিনসার্ভ, শেয়ারটার দিকে কিন্তু নজর রাখবেন। খারাপ মার্কেটেও যদি কারোর মানে মোটামুটি যদি স্ট্যান্ডার্ড রেজাল্ট আসে, তাহলে বাজাজ ফিনসার্ভ কিন্তু শুট করে যেতে পারে। অতএব খেয়াল রাখবেন, এবং নিজের স্পেকুলেশনটাকে কম করার জন্য অ্যাটলিস্ট একটা হলেও আপনি কিনে রাখতে পারেন, যাতে এক্সপেরিমেন্ট পারপাসের জন্য। তাহলে ব্যাংকিং সেক্টরটা লজিক আপনাকে বললাম, কিন্তু ব্যাংকিং ইন্ডেক্স উপরে আছে, এবং উপর থেকে 10-15% 20% পড়াটা কোনো ব্যাপার না। ব্যাংক নিফটি 20% পড়তে পারে, এইচডিএফসি ব্যাংক কিন্তু 20% পড়ার সম্ভাবনা খুব কম। আইডিএফসি ফার্স্ট ব্যাংক কিন্তু 20% পড়ার সম্ভাবনা খুব কম। আমরা কিন্তু প্রবাবিলিটি অ্যানালাইসিস করছি। সুতরাং এইভাবে আমরা ব্যাংকিং সেক্টরটাকে অ্যানালাইসিস করলাম। সেকেন্ড হচ্ছে সফটওয়্যার সেক্টর। আমি এখানে কত ওয়েটেজ দিয়েছি? 12%। লজিক কি? এরা কিন্তু দীর্ঘদিন ধরে কোনো রিটার্ন দেয়নি। ধরুন আজকে যদি আমি ইনফোসিসের চার্ট দেখাই, আমি ইনফোসিসের চার্টটা দেখুন। আমি ইনফোসিস গত 21 সাল থেকে কিন্তু কোনো রিটার্ন দেয়নি, নাম্বার 1। নাম্বার 2, আবার অনেক শেয়ার দিয়েছে, কিন্তু আমার পছন্দ হচ্ছে ইনফোসিস। দ্বিতীয়ত হচ্ছে, যখনই ইউএস এবং ইউরোপে রেট কাট হতে শুরু করবে, তখন কিন্তু যে সমস্ত ডিলগুলো হবে ওই সমস্ত জায়গার কোম্পানিগুলোর সঙ্গে, তাতে মার্জিন ইমপ্রুভ হবে। এবং আজকে যেহেতু ওখানকার বিজনেস এনভায়রনমেন্টটা খারাপ, তাই কিন্তু এই ধরনের একটা বাজে কন্ডিশন চলছে এই সেক্টরে। সুতরাং আপনারা এই যে
এই সেক্টরটাকে টপ প্রায়োরিটিতে এই কারণে রাখবেন, এরা কিন্তু খুব বেশি রিটার্ন দেয়নি। যেমন ধরুন পরের শেয়ারটা LTIM, এটা তো ইনফোসিসের চার্ট বলেছি, দেখুন কিভাবে চার্ট বাস্তবায়িত হলো। কবে থেকে আপনাদেরকে বলেছিলাম চার্ট দেখিয়ে দেখিয়ে কেনাকাটা করার জন্য, হয়তো অনেকে কিনেও থাকতে পারেন। LTIM দেখুন, LTIM হাই থেকে কোথায় আছে, অনেক নিচে আছে, ঠিক আছে। মানে এখান থেকে যদি প্রায় 30% উপরে যায় তাহলে কিন্তু তার উপরের জায়গাতে যাবে, এবং দেখবেন এ উপরেও যাবে, তার এই লেভেলেও আসবে আগামী 1-1.5 বছরের মধ্যে, এবং এখান থেকে আরো সে উপরেও যাবে। এগুলো হয়, মানে এতে কোনো মানে আজকে যে পরিস্থিতি চলছে, রাতারাতি সব পরিস্থিতির পরিবর্তন ঘটে যাবে। তাহলে দ্বিতীয় শেয়ার কি ছিল আমার, LTIM। LTTS এই শেয়ারটাও চার্টে যেটা দেখা যাচ্ছে, মানে লার্সেন অ্যান্ড টুব্রো টেকনোলজি সার্ভিস, এখানেও একই ব্যাপার, একটু কারেকশনে আর একটু যদি নিচে, রেজাল্ট কিন্তু আহামরি কিছু আসেনি, একটু আস্তে আস্তে করে ওয়েট করে, সেন্টিমেন্ট যদি খারাপ হয় আর একটু নিচে আসতে পারে, আবার নাও আসতে পারে, এই সমস্ত লেভেল থেকে আবার সে ঘুরে যাবে। মার্কেট সেন্টিমেন্ট যখন খারাপ থাকবে, কতদিন থাকবে না থাকবে সেটা তো বলা যাচ্ছে না, কিন্তু এখন কিছুদিন যতদিন না একটু মানে মার্কেটটাকে কিছুটা মেদ ঝরাতে দেন, মেদটা ঝরলে তারপরে কিন্তু মানে কিনলে আপনারা বেটার রিটার্ন পাবেন। বাকি আপনারা কেনা না কেনা সবই তো আপনাদের হাতে না, অতএব আমার সেখানে কিছু করার নেই। কিন্তু হ্যাপিয়েস্ট মাইন্ড শেয়ারটাকে কিন্তু আপনারা নজরে রাখবেন। প্রথম কথা হচ্ছে হ্যাপিয়েস্ট মাইন্ডের যে ম্যানেজিং ডাইরেক্টর বা চেয়ারম্যান ইয়ে অশোক সুটা, তিনি বারবার ধরে কিন্তু এইবারে যে উনি যে মানে ইয়েটা করেছেন, ওনার যে হোল্ডিংটা বিক্রি করেছেন, সেইটার ব্যাপারে শেয়ার হোল্ডারদের কিন্তু উনি মেসেজ পাঠিয়েছেন যে এইবারই এই যে এই ফাইন্যান্সিয়াল ইয়ার, মানে যেটা শেষ হবে মার্চ 2025-এ, দিস উইল বি দ্য বেস্ট ফাইন্যান্সিয়াল ইয়ার আফটার ওর IPO, মানে 21-এর পরই সবচেয়ে ভালো রেজাল্ট হবে। আর শেয়ারটা হাই থেকে প্রায় 50% নিচে পাওয়া যাচ্ছে। এই শেয়ারটাকে কিন্তু নজরে রাখবেন। আমি টোটাল 12 টাকার মধ্যে হ্যাপিয়েস্ট মাইন্ডকেও 1.5 টাকা দিয়ে রেখেছি। কথাটা বুঝতে পেরেছেন না? 1 লাখে আমি 1,500 টাকা দিয়ে রেখেছি, পার্সেন্টেজ হিসাব করে কষে নেবেন, ঠিক আছে। আর বিড়লা সফট আমার কাছে আছে, আপনি বিড়লা সফট না কিনে হ্যাপিয়েস্ট মাইন্ড পজিশন নিতে পারবেন। জেন টেকনোলজি কিন্তু অন কারেকশন, যদি 950 থেকে 1000 লেভেলে আসে তবে কিন্তু কিনবেন, না হলে না কিনলেও চলবে। টাটা টেকনোলজি আমি এখানেও কিন্তু 1.5 মানে 1500 টাকা ওয়েটেজ দিয়েছি, এটাও কিন্তু তেমন কোনো এখনো পর্যন্ত সুফল দেয়নি। 1400 থেকে প্রায় 1000-এর কাছে, 980-ফাঁসির কাছে এসছে। এটা আরো 2, 5, 7, 10% পর্যন্ত যদি পড়ে যায় অত্যন্ত ভালো জায়গা হয়ে যাবে এটা কিন্তু কেনার জন্য। আইডিয়া ফোর্জ একই, জেন টেকনোলজির মতো, এরাও ড্রোন নিয়ে অত্যন্ত ইনভলভ থাকে, এবং ডিফেন্স সেক্টরের সঙ্গে যেহেতু এই সমস্ত জিনিসের ইনভলভমেন্ট থাকে, তাই আপনারা এটাকেও কিন্তু নজর রাখবেন। ফ্রেন্ডস দেখুন, কালকে আমি বললাম ভিডিও বড় হয়ে গেলে আপনারা একটু বলবেন কে কিরকম বলছেন। মনে হচ্ছে অটোমেটিক্যালি ভিডিওটা প্রায় 20 মিনিটের কাছাকাছি হয়ে গেছে। আমি কালকে একটু সংক্ষেপে বাকি যে সেক্টরের শেয়ারগুলোকে অ্যালোকেশন নিয়ে ভিডিওটা করব। আর ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে পরের এপিসোডে। আমি কিন্তু দেখুন শেয়ার মানে আমি জাস্ট যে একটা টিউটোরিয়াল যেভাবে করা হয় সেইভাবে করানোর চেষ্টা করছি, সুতরাং এক্ষেত্রে টাইম নিয়ে আমাকে খুব চিন্তায় ফেলে দেয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে পরের এপিসোডে।